এই মুহূর্তের বড় খবর, 2রা ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচন কমিশন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। 2রা ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীকে সময় দিয়েছে নির্বাচন কমিশন। এসআইআর সংঘাতের আবহে এবার নির্বাচন কমিশনে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2রা ফেব্রুয়ারি সাক্ষাতের জন্য মুখ্যমন্ত্রীকে সময় দিয়েছে নির্বাচন কমিশন। 2রা ফেব্রুয়ারি বিকেল 4টে সাক্ষাতের জন্য মুখ্যমন্ত্রীকে সময় দিল নির্বাচন কমিশন। 15 জনের টিম নিয়ে যেতে পারবেন মুখ্যমন্ত্রী দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে, এমনটাই জানা যাচ্ছে কমিশন সূত্রে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নিঃসন্দেহে আজকের বড় খবর, মহারাষ্ট্রের বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা। আর এই বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু হয়েছে। বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর মৃত্যু, কারণ ভেঙে পড়া ওই প্রাইভেট বিমানেই ছিলেন উপমুখ্যমন্ত্রী। অজিত পাওয়ারের সঙ্গে বিমানে থাকা আরও 4 জনের মৃত্যু হয়েছে। এআই প্রযুক্তিতে তৈরি সেই ভিডিওটি রেখেছি আপনাদের সামনে। অবতরণের সময় ভেঙে পড়ে বিমান, এমনটাই খবর সূত্রে। ভেঙে পড়ার আগে জরুরি অবতরণের জন্য মেডে কল দেন পাইলট। যখন বিপদ বুঝতে পারেন সেই সময় একেবারে শেষ মুহূর্তে পাইলট এই মেডে কল দিয়ে থাকেন। খবর সূত্রে প্রথমবার অবতরণের সমস্যা, দ্বিতীয়বার অবতরণের জন্য এমার্জেন্সি কল দিয়েছিলেন পাইলট, আর দ্বিতীয়বার অবতরণের আগেই ভেঙে পড়ে অভিশপ্ত বিমান। নির্বাচনী প্রচারে বারামতিতে যাচ্ছিলেন অজিত পাওয়ার। দিনভর একেবারে ঠাসা রাজনৈতিক কর্মসূচি ছিল তার, আর তার আগেই ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। বিমান দুর্ঘটনার মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে। মহারাষ্ট্রের বারামতিতে সিসিটিভি ফুটেজে বিমান দুর্ঘটনার যে মুহূর্তের ছবি এসে পৌঁছেছে সেই ছবি রেখেছি আপনাদের সামনে। একের পর এক বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয় মানুষজন। কেন ভেঙে পড়ল বিমানটি? ক্যাপ্টেন বি পার্থসারথী তিনি নিজে কি সম্ভাবনা দেখেছেন, দেখুন। যেটা হয় ইমার্জেন্সিতে, কন্ট্রোলেবল ইমার্জেন্সি হলে সেখানে বিশেষ করে এক্সপিরিয়েন্স পাইলট যারা থাকে, তাই এয়ারক্রাফটে কো পাইলট অ্যান্ড কমান্ডার্স থাকে। তো কমান্ডার সিচুয়েশন দেখে ডিসিশন করে যে এই সিচুয়েশনে ভিআইপি অন বোর্ড আছে, আমার ইমার্জেন্সি সিচুয়েশন হয়েছে, ওয়েদার ইঞ্জিন রিলেটেড, ফ্লাইট কন্ট্রোলস রিলেটেড, ল্যান্ডিং গিয়ার রিলেটেড, যাই হোক, এটা যদি কন্ট্রোলেবল সিচুয়েশন এমার্জেন্সি হয়, দে উইল নেভার ট্রাই টু ল্যান্ড। বারামতির রানওয়ে তো ছোটো রানওয়ে, ওখানে ফায়ার ফাইটিং ক্যাটেগরি স্ট্যান্ডার্ড থাকবে না। ধরুন ল্যান্ডিংয়ের সময় সাপোজ টায়ার বাস্ট হলো বা ব্রেকিংয়ে প্রবলেম হতে পারে, যদি ল্যান্ডিং গিয়ার রিলেটেড ইস্যু হয় তাহলে আমার এটা একটা ফেটাল ইস্যু হতে পারে। সো এই জন্যে নোবডি উইল ট্রাই টু ল্যান্ড এনি ইমার্জেন্সি উইথ ভিআইপি অন বোর্ড যদি নিয়ার বাই বেটার ফ্যাসিলিটি এয়ারপোর্ট থাকে। তো বারামতি থেকে বম্বের হার্ডলি 110 নটিক্যাল মাইল, মানে ক্লোজ টু 200 কিলোমিটারের মতো ডিস্টেন্স অনলি। আর এটা তো জেট এয়ারক্রাফট ছিল, প্রাইভেট চার্টার্ড হলো, এটা টার্বোপ্রপ এয়ারক্রাফট নয়, জেট এয়ারক্রাফট, লেয়ার জেট এয়ারক্রাফট, ভেরি অ্যাডভান্স এয়ারক্রাফট মেশিন। সো আর হাই অল্টিটিউডও ক্লাইম করতে পারে। তো দে ক্যান রিচ বম্বে উইদিন 30-35 মিনিটস, and Pune can reach within 15 minutes in emergency situation also. তো আমাদের যে এয়ারক্রাফটের যে প্রেসক্রাইবড ম্যানুয়ালগুলো থাকে ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য, ডায়ার ইমার্জেন্সি অলসো অ্যালাউড টু ল্যান্ড উইদিন 30 মিনিটস অফ টাইম। ওর মধ্যে যে এয়ারপোর্টটা পড়ে সেটাকেও ইমার্জেন্সি এয়ারপোর্টের মধ্যেই রাখা হয়। সো মানে এই ক্ষেত্রে পুনা ইজ ক্লোজ, এই ক্ষেত্রে মুম্বাই এয়ারপোর্ট ইজ ক্লোজ, অ্যান্ড ডিপার্চারও বম্বে থেকে করেছে, ওদের ব্যাকআপ টিম সাপোর্ট এভরিথিং ইজ অ্যাভেলেবল ইন বম্বে। দিস কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট অনলি উইল হ্যাপেন যখন পাইলট দেখছে দে আই এম নট এবল টু হ্যান্ডেল দ্য এয়ারক্রাফট। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। অ্যান্ড এই সিচুয়েশনটা খুব রেয়ার ওকেশনে আসবে যখন এয়ারক্রাফট সিরিয়াসলি কন্ট্রোলেবিলিটি ইস্যু হবে, বা ধরা গেল বোথ ইঞ্জিন ফেলিওরে হয়ে গেল, বা ধরা গেল যে মানে
ককপিটে কন্ট্রোল কলাম থাকে, কোনো একটা জ্যাম অ্যান্ড যেটাই হলো, যেটা এক্সট্রিম ইমার্জেন্সি, যেটা থেকে আমি আর ক্লাইম করতে পারছি না বা আমি ফার্দার বম্বে বা পুনাতে ডাইভার্ট করতে পারছি না, ওই সিচুয়েশনে অনলি মেডে কল দেবে অ্যান্ড ট্রাই টু ল্যান্ড ইন সেম এয়ারपोর্ট আর আশেপাশে। 3000 मीटर 3 किलोमीटर की विजिबिलिटी है, विंड स्पीड नहीं थी। तो ऐसे में इस तरह के एयरक्राफ्ट को जो एक सीजन्ड और एक सेफ एयरक्राफ्ट माना जाता है दुनिया भर में, उसको इस हवाई पट्टी पर लैंड करने में कोई दिक्कत नहीं आनी चाहिए थी। जैसे मैं यहाँ देख पा रहा हूँ, ये तस्वीरें आपको मैं दिखाने की कोशिश कर रहा हूँ कि रनवे शुरू होने से पहले ही उन्होंने बाएं तरफ मनूवर करके शायद ये लैंडिंग यहाँ पे हुई है और ठीक रनवे की बाईं तरफ ये जाके टकराया है और यहाँ पर यहाँ पर पूरा ये हादसा हुआ। तो ये तस्वीरें हैं, रनवे अगर देखेंगे तो ये इस तरफ है और ये छोटा सा, ये मुझे लगता है कुछ मीटर्स तक ये एयरक्राफ्ट स्किड करते हुए यहाँ पर आके उसने आग पकड़ी। जब वेदर खराब होता है या विजिबिलिटी की दिक्कत आती है तो पायलट्स को एटीसी की तरफ से ही गो अराउंड कहा जाता है और पायलट भी बहुत बार कोई रिस्क लेना चाहते नहीं है, वो सेफ्टी मेजर्स को देखते हुए गो अराउंड करके पास ही के एयरपोर्ट पे जाते हैं। लेकिन जैसा बताया जा रहा है कि पहले अप्रोच के समय में विजिबिलिटी नहीं थी, ये खुद पायलट ने माना था। 8:18 पर पहला एटीसी से संपर्क हुआ, पुणे की तरफ जाने की इजाजत मिली, लेकिन यहाँ आने के बाद करीब 8 साढ़े 8 बजे तक ये डिसेंट शुरू हो गया था बारामती के लिए और एटीसी से अप्रोच हुआ। उस एटीसी से अप्रोच में जब फर्स्ट अप्रोच किया गया तो टचडाउन हुआ नहीं, क्योंकि ये टेबल टॉप एयर स्ट्रिप है या रनवे है तो बैलेंस होता नहीं। अगर ये प्लेन रनवे होता तो पायलट को आसानी हो जाती है लैंड करने में या टच डाउन करने में, लेकिन क्योंकि टेबल टॉप है और बगल में घर और परिसर भी है तो ऐसे में पायलट्स के विवेक पर या पायलट्स के एक्सपीरियंस पर ही होता है कि वो किस तरह निर्णय लेते हैं और विजिबिलिटी पर बात करते हुए चीजें करते हैं। तो पायलट ने पहले अप्रोच में ये माना कि विजिबिलिटी नहीं है, उन्होंने क्लू बड़ा घुमाव लिया, वो आगे गए वापस करीब 5 किलोमीटर आगे तक गए और दोबारा से उन्होंने सेकेंड अप्रोच के टाइम पे विजिबिलिटी होने की बात कही और सीसीटीवी में भी आपको दिख रहा है कि इतने दूर का सीसीटीवी फुटेज जिसमें साफ दिखता है कि जब लैंड हुआ या क्रैश लैंडिंग हुई तो एक आग का गुब्बारा सामने आया। तो सीसीटीवी अगर उतनी विजिबिलिटी का फुटेज दे सकता है तो निश्चित रूप से पायलट को भी विजिबिलिटी होगी। तो ऐसे समय में कहाँ दिक्कत आई? क्या ये टेबल टॉप रनवे की वजह से दिक्कत आई? सर है, ये पूरी जांच का विषय है कि आखिर क्या हुआ होगा। अगर विजिबिलिटी है, अगर वहां पर पूरी तरह से विंड स्पीड नहीं है तो अमूमन 15-16 हजार घंटे जिस व्यक्ति ने, जिस पायलट ने फ्लाई किया है उसे तो यहाँ पर लैंड करने में कोई दिक्कत नहीं आनी चाहिए थी। अब बात आता है एयरक्राफ्ट का कि क्या मेंटेनेंस में कोई चूक हुई थी, टेक्निकल फॉल्ट था, क्या ग्लिच थे, ये तो अब डीजीसीए और तमाम एजेंसीज की जांच में सामने आएगा। लेकिन चूक तो हुई है और अब उसका जिम्मेदार कौन है ये अब जांच में ही पता चलेगा। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।